কৃষক ভাইয়েরা শুভেচ্ছা নিন। শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সুধী দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের উপস্থাপিত বিষয় হচ্ছে ধামরাই অঞ্চলের লেবু চাষ সম্প্রসারণ। আমরা জানি আজ থেকে প্রায় এক যুগ আগে থেকেই ধামরাই অঞ্চলের বিভিন্ন অঞ্চলে এই লেবু চাষ হচ্ছে এবং বাণিজ্যিকভাবে লেবু চাষ হচ্ছে এবং অনেক কৃষকরাই সমৃদ্ধ। আমরা এটাও জানি যে অঞ্চলে প্রায় 90 জন কৃষকই তার বাড়ির আশেপাশে কিংবা জমি বর্গে নিয়ে তারা লেবু চাষ করছেন। সুধী দর্শক, আমরা এই মুহূর্তে ধামরাই দেখুন আজকে এই নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। লেবু আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় এবং সমাদৃত একটি ফল। দেশের সব জেলাতেই লেবু উৎপাদিত হয়। তবে সবচেয়ে বেশি যেসব জেলাতে লেবু উৎপাদিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য জেলা হচ্ছে সিলেট, মৌলভীবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, রাজশাহী। এছাড়া ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের সাটুরিয়া অঞ্চলে ব্যাপকভাবে লেবুর আবাদ হয়। ধামরাই উপজেলার লেবু চাষ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। এতে থাকবে ধামরাইয়ের বালিয়ার লেবুর হাট, লেবুর জমিতে সাথী ফসল চাষ এবং প্রতিবেদনের শেষ ভাগে থাকবে লেবু চাষিদের নিয়ে একটি উঠান বৈঠক। বিস্তারিত প্রতিবেদনের আগে চলুন পাখির চোখে দেখে আসি ধামরাই অঞ্চলের লেবু বাগানের বিস্তৃত অংশ। মূলত ধামরাই উপজেলায় চৌহাট, আমতা, বালিয়া, যাদবপুর, কুশোরা, বাইশাখালী, গাঙ্গুটিয়া, সানোরা ইত্যাদি অঞ্চল জুড়ে প্রায় 800 হেক্টরের জুড়ে লেবুর আবাদ হয়, যেখান থেকে বছরে প্রায় 8000 মেট্রিক টন লেবু উৎপাদিত হয়। একসময়ে ধামরাইয়ে ধান, পাট, গম ইত্যাদির আবাদ ছিল প্রচুর। বর্তমান সময়ে প্রচলিত ফসলের আবাদ থাকলেও জমির পরিমাণ আগের তুলনায় অনেকটা কম। যাদবপুর, বালিয়া অঞ্চলে লেবু চাষিদের নিকট থেকে জানা গেছে শুরুর দিকে ধামরাই অঞ্চলে লেবুর চাষ তেমনটি ছিল না। এখন সে দৃশ্য পাল্টে গেছে। ধামরাই, বালিয়া, কুশোরা, যাদবপুরে মাঠকে মাঠ ভরে আছে লেবু বাগানে। প্রচলিত ফসল ধান, পাট ছেড়ে ধামরাই কৃষক ভাইয়েরা কেন লেবু চাষে সম্পৃক্ত হলেন, এর প্রধান কারণ হিসেবে কৃষক ভাইয়েরা বলছেন প্রচলিত ফসলের চেয়ে লেবু চাষের উৎপাদন খরচ অনেকটা কম। অন্যদিকে রোপণের 2 বছর বয়স থেকে লেবু ধরতে শুরু করে এবং 8 থেকে 10 বছর পর্যন্ত লেবু পাওয়া যায়। খরচ ও লাভের খতিয়ানে দেখা যায় বছরে 1 বিঘা জমির লেবু বাগানে খরচ হয় 12 থেকে 15,000 টাকা, যেখান থেকে লেবু পাওয়া যায় 30 থেকে 35,000 পিস। প্রতি লেবুর বাজার মূল্য 4 টাকা হারে বিক্রয় মূল্য প্রায় 1,40,000 টাকা। ধামরাই এইসব অঞ্চলে বা যাদবপুর সব গ্রামগুলোতে শুধুমাত্র লেবু চাষ এককভাবে হচ্ছে তা কিন্তু নয়। সাম্প্রতিক সময়ে কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের পরামর্শ দিয়ে তারা সাথীফল হিসেবে অনেকেই সম্পৃক্ত করেছেন। এরকম মানুষকে পেয়েছিলাম, তিনি হলেন জনাব খুরশেদ আলম। খুরশেদ আলম, আপনি কতদিন ধরে লেবু চাষ করেন? স্যার 15-16 বছর ধরে লেবু চাষ। 15 বছর এককভাবে লেবু চাষই করতেন, এখন সাথী ফসল করছেন। এই পরামর্শ কোথায় পেলেন এবং কারা আপনাকে পরামর্শ দিচ্ছে? এইটা আমাদের যে কৃষি অফিসার যারা আছে তারা আমাদের উদ্যোগ দিছে, উৎসাহ দিছে। আমরা লাল শাক করছি, ভেন্ডি করছি সাথে। এতে লাভটা কি? কারণ আগে তো এককভাবে শুধু লেবুই করতেন, এখন আবার লাল শাক করছেন, পেঁপে করছেন, বাঙ্গি করছেন, এগুলো কেন? এখন তো স্যার সময়তে স্যার লেবুর দামটা তো অনেক সময় পড়ে থাকে, কমই থাকে, একদম কম থাকে। সাথী ফসল থাকলে স্যার আমাদের একটু কামলা মজুরি, অতিরিক্ত আয়ের জন্য করছেন। তো কেমন অতিরিক্ত আয় হচ্ছে? ভালোই হচ্ছে স্যার। মনে করেন এই তো ওই যে 30% জায়গার মধ্যে স্যার সাথী ফসল হিসেবে লেবু করছি। এই যে লেবু করছেন, বাঙ্গি করছেন, বেগুন করছেন, এতে করে কেমন আয় হচ্ছে? এটা স্যার কত তো মোটামুটি এটা করে পারবো আর কি। বেগুনটা তো বিক্রি বেশি করছি, বেগুন বিক্রি করছি তো এরকম কইলাম 18-20 হাজার টাকা বেগুন বিক্রি করছি, 1,000-2 টাকার বাঙ্গি বিক্রি করছি। পেঁপে ওরকম 1,000-2 টাকার। এখন জমিতে বাঙ্গিও আছে, পেঁপেও আছে, সারা বছরই থাকবে। এতে লেবু উৎপাদন কম বাড়ে, কমে না? না, লেবুর কোনো ক্ষতি হয় না। এই যে পেঁপে আলাদা সার দিতে হয় না? সার আলাদা দিতে হয়, তাতে লেবুর ক্ষতি হয় না? না, লেবুর ক্ষতি তো চারা গাছি। খুরশেদ আলম সাহেব, আপনি বছরে কত টাকা লেবু বিক্রি করেন এখান থেকে? এখান থেকে স্যার এই এরকম 30% জায়গা, যেমন আমি নতুন করে পুরান জমি 30% পাশে যে আমার 60% জায়গা, 60% জায়গা মনে করেন আমি। কত জায়গা আছে এখানে? আমার এনে 220 ডিসিম জায়গা। কোন জাত লেবু এগুলো? এটা ধরেন ওই যে লম্বা লেবু যেটা, সেটা টাঙ্গিলা লেবু কই আর কি, বেশি দানা ছাড়া। আচ্ছা আচ্ছা। এখন একটা প্রশ্ন হলো, যখন আপনি সাথী ফসল করতেন না তখন একটা আয় হতো না? আয়টা স্যার কমই তো হচ্ছে। আর সাথী ফসল হতে আয়ের পরিমাণটা কেমন বাড়ছে, কমছে? অনেক দ্বিগুণ বাড়ছে।
দ্বিগুণ বাড়ছে। এই ফসল, এই যে সাথী ফসলের লেবুর ক্ষতি হয় না এইসব গাছ করাতে? না স্যার, করা হয় না, ক্ষতি হয় না, ক্ষতি হয় না। তো 1 বছর তো লেবু গাছটা হইতেই লাগে। আর কিন্তু ছোট গাছ বেগুন টেগুন বা এটা কি জাত? আপনি কি দেখি কি জাত? সিডলেস স্যার। সিডলেস। হ্যাঁ সিডলেস। এই তো স্যার। এখন এটি বিক্রি উপযুক্ত হয়েছে নাকি সময়? বিক্রি স্যার এখনো বাড়তি হয় নাই। আপনি এখন ডেইলি বিক্রি করেন আপনারা? প্রতিদিন স্যার উঠাই না, 2-4 দিন পর পর উঠাই, 5-10 দিন পর পর। আচ্ছা আচ্ছা, কুড়ি সাহেব একটা কথা বলেন তো, এই যে 15 বছর আগে থেকে লেবু চাষ শুরু করছেন, এর আগে এসব জমিতে কি চাষ হতো? এর আগে গম, ভুট্টা, এই সমস্ত মসুরি। এখন তো আপনাদের শতকরা 90 জন মানুষ লেবু বাগান করেন, তাতে লেবুর লাভ বেশি অন্যান্য ফসলের চেয়ে? অনেক লাভ বেশি স্যার, অনেক লাভ বেশি। যেমন ধরেন 60-70 জায়গা আমি 45,000 টাকা বিক্রি করছি, 40-45। দাম কেমন হয় প্রতি বছর? কেমন দাম টাম কেমন পান লেবুর? লেবু 100 লেবু ভালো পরিপূর্ণ 100 লেবুর দাম পাইকারি বেচলে 400-500 টাকা বিক্রি করা হয়। একটু আগে আমরা খুরশেদ আলমের জমিতে দেখলাম চমৎকার বেগুন হয়েছে, বাঙ্গি হয়েছে এবং এখানে পেঁপে। পেঁপের আপনারা এই বছর প্রথম একটা পরীক্ষামূলক আপনাদের এটা কেমন ফলাফল কেমন মনে হচ্ছে? পেঁপের চমৎকার ফলন আসছে, চমৎকার পেঁপে আসছে। কারণ পেঁপেটা হচ্ছে যেমন এই সময় যদি আমি পেঁপেটা লাগাই, এই পেঁপের মোটামুটি 1 বছর আমার দিব্যি দেখা যায় যে ফলন আসতেছে 1 বছর, পুরো বছরটা ধরে। এখন এই যে আমি সামনে সার দিব, সারটা কিন্তু আমার এই সপ্তাহের পরে থেকেই আমি সার দেওয়া শুরু হবে। সার দেওয়ার পরে দেখা যায় যে আমি যদি সামনের মাসের শেষের দিকে পেঁপের চারা লাগিয়ে দেই, এইটার কোনো সার লাগবে না, কিছু লাগবে না। এই সারে এই গাছ বড় হতে থাকে। শুধুমাত্র খুরশেদ সাহেব কেন করছে, আপনি অন্যান্য কৃষক কেন করছেন এটা? অন্যান্য কৃষক আমরা কারণটা কি এখানে চেষ্টা করতেছি সবাইকে এই নিউজটা দেওয়ার জন্য। অনেকে আছে দেখা যায় যে পেঁপে না করে সে অন্য কিছু করে কিন্তু কেউ খালি রাখে না, করে। দেখা যায় যে সামনে অনেকেই বাড়িতে গরু আছে বা গবাদি পশু আছে, মাসকুলা ছিটে দেবে বা খেসারি গুলো ছিটে দেবে। এই ট্রেডটা কি আগে ছিল নাকি ইদানিং এটা সৃষ্টি হয়েছে? আগে এইটা 15-16 বছর ধরে ধামরাই অঞ্চলে লেবু চাষ হচ্ছে, কিন্তু আগে তো এরকম উদ্যোগ ছিল না, ইদানিং উদ্যোগের বিষয় আছে। এটা উদ্যোগটা আমাদের মূলত কৃষি অফিস থেকেই নেওয়া হচ্ছে, মন্ত্রণালয় থেকে বেচা। হ্যাঁ, এটাই দেওয়া হচ্ছে যে ওইখান থেকে যে কোনো জমি 1 ইঞ্চি জমি আমরা ফাঁকা রাখবো না। আমাদের প্ল্যান এটাই যে যদি এখান থেকে কৃষক একটা বেশি চাষ করে, একটা ফসল বেশি চাষ করে লাভ নিতে পারে, ওইটাই লাভ। কৃষিবিদ মাহমুদুল হাসান, আপনি ধামরাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। আমরা ধামরাই অঞ্চলের বিভিন্ন মাঠ ঘুরে শুনলাম, দেখলাম যে আপনার নতুন ধারণা নিয়ে আপনারা কাজ শুরু করেছেন, সেটা লেবুর সাথে সাথী ফসল। লেবুর যে দূরত্বটা আমরা গণনা করি, যে একটা লেবুর গাছ থেকে আরেকটা লেবুর একটা দূরত্ব থাকে, যদি সাথী ফসল করি তাহলে কি দূরত্ব কমানো বাড়িতে হয় নাকি ওই দূরত্বের মধ্যে? না, ওই দূরত্বতেই হবে। দূরত্ব আমাদের কমানো বাড়ানো হয় না। এই যে 2.5 থেকে 3 মিটার দূরত্ব, এটা থাকলেই যথেষ্ট, এর চেয়ে বেশি লাগে না। কারণ যখন লেবু আলটিমেটলি যখন 4-5 বছর পরে লেবুর গাছটা বড় হয়ে যাবে, তখন আসলে সাথী ফসলের কোনো কাজ করবে না। এই যে ছোট থাকা অবস্থায় আমি সাথী ফসলটা করব। একটা পরিসংখ্যান কি আপনারা করেছেন যে একটা কৃষক যদি সাথী ফসল লেবুর সাথে সাথী ফসল করে আয়ের পরিমাণ কি পরিমাণ হয়? এটা কোনো কস্টিং করেছেন আপনারা? এরকম একেবারে এক্সাক্ট হয় নাই, তবে আমরা দেখেছি প্রায় 50% এর মতো তার ইনকাম বেড়ে যায় যতদিন ছোট থাকে। লেবু থেকে তার অতিরিক্ত 50% ইনকাম। এখানে কি রোগবালাইয়ের কোনো কারণ? পেঁপেতে রোগ হতে পারে, বেগুনি রোগ হতে পারে, ওই রোগে কি লেবু গাছের ক্ষতি করে কোনো? ম্যাক্সিমামই এই সমস্ত গাছগুলি এমনি হতেছে একটু ওই যে টক জাতীয় গাছ, এগুলোতে পোকামাকড় এমনি কম ধরে। লেবুতে কিন্তু আপনি দেখবেন এমনি পোকামাকড় কম। যে 2-1টা পোকামাকড় আছে যে আমরা যে সমস্ত ওষুধগুলো দেই, যেমন ল্যামডা সাইহ্যালাথিন গ্রুপের, ওটা আসলে আমাদের সবজির সাথে দুটোই কভার করে। সবজি কোনো ক্ষতি করতে না, ওটা একই কভার করে। মানে আমরা যে সমস্ত পোকার জন্য আমরা এগুলো দেই, যে পাতা ছিদ্র, তাতে যে পাতা কাটে, সব একই কভার করে। একটা বিষয় লক্ষণীয় যে খুরশেদের মাঠে দেখলাম যে উনি পেঁপে করেছেন, বেগুন করেছেন, বাঙ্গি করেছেন। ফসল বিন্যাসে আপনাদের কোনো বিশেষ পরামর্শ আছে কিনা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে? না, এটা চলে, কিন্তু এটার সাথে এমন না যে এটা করা যাবে না। সাথী ফসল আসলে অনেকটি হয়, প্রায় 15-20টা ফসল আমরা সাথী ফসল হিসেবে ইউজ করতে পারি। দর্শক, এটা হচ্ছে লেবুর হাট, ধামরাইয়ের বালিয়ার। প্রচুর লেবু উঠে এখানে, প্রতিদিন সকালবেলা 30 থেকে 40 মেট্রিক টন লেবু এখানে আমদানি হয়। নানা প্রজাতির লেবু এই অঞ্চলে চাষ হচ্ছে। আগে আরও বেশি হতো, সাম্প্রতিক সময়ে দাম অনেক কমে যাওয়ার ফলে অনেক আমদানি কম হচ্ছে। এটি একটু প্রসিদ্ধ বাজার, লেবু বাজার হিসেবে পরিচিত।
এই ধামরাই উপজেলাতে প্রায় 600 হেক্টর জমিতে লেবু চাষ হয়। এই অঞ্চলে প্রায় 3 থেকে 400 টন হয়। আর এই বাজারটি খুব প্রসিদ্ধ। প্রতিদিন সকালে এরকম কৃষকরা লোক নিয়ে আসে, এখান থেকে পাইকাররা হাঁকাহাঁকি করে দাম নির্ধারণ করে বাজারে নিয়ে যান। এই বছর দাম এই মুহূর্তে একটু দাম কম, তবে পরবর্তী দাম আরও বাড়বে বলে আশা করছেন। তবে লেবু গ্রেডিং করে তারা যে সর্টিং করা যে লেবু খাতায় করছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে পাকা লেবু সেটা তারা আলাদা করছে এবং কাঁচাটাকে উপরে দিচ্ছে। এইভাবেই এই পদ্ধতির মধ্যে এই বাজারটি পরিচালিত হচ্ছে। জনাব এরশাদুল ইসলাম, আপনি এই ব্লকের উপসভাপতি কৃষি কর্মকর্তা, এই বাজারটা কিভাবে চলে বলেন তো? আপনি লেবু করতে কিভাবে আসে? এটা বিভিন্ন এলাকা থেকে মানে বাগান চাষিরা লেবু ছিঁড়ে ওরা এখানে নিয়ে আসে, এখানে বিক্রি করে। চাষিরা সরাসরি বিক্রি করে এখানে? হ্যাঁ, চাষি সরাসরি বিক্রি করে। বলুন তো এই লেবুর বাজারটা কিভাবে? না, এটা হয় যেটা চাষাবাদ থেকে যে শুরুটা হয়, জমির মালিক বাগান, হ্যাঁ, কৃষক লেবু উৎপাদন করলো। কৃষক লেবু এখানে কৃষক শুধু বাগানে চারাটা লাগায়। আচ্ছা, চারা লাগানোর 1 বছর পরে এই বাগানগুলা বিভিন্ন ব্যাপারী আছে, এদের কাছে বিক্রি করে। কি করে বুঝে কত লেবু বিক্রি করে দেয়? প্রতি শতাংশ 1500 থেকে 2000 টাকা পর্যন্ত বিক্রি হয় প্রতি শতাংশে চারা লাগানো থাকলে। এটা সেকেন্ড ম্যান, উনি ওই জমির পরিচর্যা, খুঁটি দেওয়া, সার দেওয়া, আনুষঙ্গিক সমস্ত খরচ করবে, সব করবে এবং লেবু ফলটা উনি ছিঁড়া বাজারে নিয়ে আসবে, এখানে এনে বিক্রি করবে। এই বাজারে আপনার লেবু বেচাকেনি কিভাবে হয়, কোন পদ্ধতিতে হয়? এখানে পদ্ধতি যারা আমার ইয়ে আছে, গৃহস্থী কি কয় পাইকার আছে, এরা বিভিন্ন এলাকায় যে বাগান কিনে, সরাসরি বাগান কিনে ওইটা থেকে যে কামলা দিয়ে উঠে এখানে একত্র করা, নিজেরা কামলা দিয়ে নিয়ে আসে, একত্র করা হয়। তারপরে এখানে এসে সব মাল এখানে ঢালা পরে সবাই দেখে এখান থেকে কিনে আমরা ঢাকা। আপনি যখন কিনেন কোন বিষয়গুলো দেখেন কেনার সময়? মালটা মানে দেখি কিরকম পাকা আছে, কিরকম কাঁচা আছে। বেশি পাকা থাকলে কি কম দাম? কম দাম, কম পাকা থাকলে একটু বেশি দাম। আচ্ছা, কৃষক ভাইয়েরা, লেবু চাষ বিষয়ক প্রতিবেদন আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি কৃষি বৈঠক। আমাদের কৃষি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ধামরাইয়ের যাদবপুর অঞ্চলে। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে লেবু চাষের সম্প্রসারণ, রোগবালাই, সাথী ফসল এবং তার আগামী সময়ের বাজারকরণ বিষয়গুলো নিয়ে। আমার সঙ্গে আছেন এই উপজেলার সম্প্রসারণ কৃষি কর্মকর্তা, আছেন কয়েকজন উপসহকারী। আপনারা সবাই ভালো আছেন? জি স্যার। আপনারা সবাই লেবু চাষ করেন, তাই না? জি স্যার। আমাদের আজকের এই উঠান বৈঠকে আপনাদের মূল বিষয়গুলো কি কি বিষয়গুলো আলোচনা করবেন? এখন পরামর্শ দিব। এখন তো বর্ষাকাল শেষ, এখন হচ্ছে লেবু গাছগুলো তারা কাটবে, ছাঁটাই করবে, সার দিবে। এখন এগুলো নিয়ে আজকে আলোচনাটা করব। আর আলোচনা করব যারা নতুন বাগান করছে তারা কিভাবে এখানে সাথী ফসল হিসেবে। এই যে লেবু গাছের প্রুনিং, ওনারা কি আপনারা আগে কখন প্রশিক্ষণ দিয়েছেন এদেরকে? এর আগে দেওয়া হয়েছে, কিন্তু এই যে উঠান বৈঠকে আমরা এরকম কিছু নিয়ে। আপনি ফারুক সাহেব বলেন তো, লেবু গাছের প্রুনিং কিভাবে করতে হয় জানেন এটা? এই স্যার এখন যে বর্ষাকালের পরে স্যার আমরা গাছটা ছাঁটাই করব, আমরা খোঁটা লাগাবো, খোঁটা লাগার পরে স্যার আমরা সার দেব, সার দেওয়ার পরে কোনো সময় দেখা ছোট গাছ থেকে স্প্রে করতে হয় স্যার। তো এটা পরে ছোট নতুন বাগানে প্রুনিং না করলে কি হয়, প্রুনিং করলে কি হবে? না, প্রুনিং করলে কি ভালো হয় কি আপনার লেবু গাছটা উপরে থাকে, লেবু গাছটা ফলন বেশি হয়। আর প্রুনিং না করলে ডালাটা নিচে পড়ে জায়গা, ওটা নষ্ট হয়ে যায়, লেবু যা আসে ওটাও ফাইটে জায়গা, জোরে পড়ে জায়গা। হাসান সাহেব, যদি প্রুনিং না করে কোনো কৃষক, ইচ্ছে মত মনে করে করলো না, তার নানা কারণে, এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি আপনার কৃষি বিজ্ঞানের মধ্যে? প্রুনিং এর এখানে কয়েকটাই আছে। প্রুনিং না করলে কয়েকটা ধরনের ক্ষতি হয়। যেমন একটা ক্ষতি হচ্ছে যে আমার যে গাছের খাবারটা, আমার যে সমস্ত ডালপালাতে আগামী বছর ফুল আসবে, ফল আসবে, সেই সমস্ত ছাড়াও যে সমস্ত ডালে আমার দেখা যাচ্ছে ফল হবে না, প্রুনিং না করলে ওই যে আমরা যে সারটা দেই, এই সারটা ওই ডালটাও নিয়ে নেয়। এই যে বললো প্রুনিং না করলে কি হয়, সারের এইসব বিষয় আপনি? স্যার অনেক সুবিধা, কারণ লেবুটা ছিঁড়তে ভালো, গাছটা উপরে থাকে, আলো বাতাস খায়, মানে গাছে পচন লাগে না, লেবুতে পচন লাগে না। আর প্রুনিং যারা না করছে ওই গাছে ক্ষতিগ্রস্ত হয়েছে। এত বর্ষা শেষ করতে হবে, আপনি শুরু করছেন এখন স্যার? এখন বর্ষা শেষ হয় নাই, 2015 ভিত্তি যখন সুবিধা করবে, আবহাওয়া ভালো হবে, তখন এখানে স্যার করতে হবে। আচ্ছা, আমরা প্রুনিং এর যে লাভ ক্ষতিগুলো শুনলাম, তো প্রুনিং ছাড়া তো আরো আনুষঙ্গিক অনেক কিছু আছে, আপনারা কাজগুলো করছেন। তো আর কি কি কাজ করছেন আপনি এই অঞ্চলে? এই সাথী ফসল, লেবুর সাথে সাথী ফসলের চাষাবাদ। সাথী ফসল সাধারণত করা হয় লেবু গাছটা যখন ছোট থাকে, প্রাথমিক অবস্থায় লেবু বাগানটা যখন স্থাপন করা হয়, তখন সাথী ফসল হিসেবে বিভিন্ন ফসলের সাথে দেওয়া যায় লাইনে যে জায়গা। এখানে যতজন আছে সবাই কিরকম সাথী ফসল পরিশোধন বা কথা বলছেন এদের সঙ্গে? হ্যাঁ, সাথী ফসল সম্পর্কে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে, আলোচনা হয়েছে কৃষকদের সাথে। এখন লেবুর দাম, লেবু নাই না। আচ্ছা, লেবুর দাম খুবই কম, বাজারে নিলে বস্তা বইরে নিলেও কোনো দামই কম। মৌসুমে কি লেবু ভালো দাম পান না? হ্যাঁ, মৌসুমে ভালো দাম। মৌসুমে কত পান, এখন কত পাচ্ছেন? মৌসুমে মনে করেন যে আপনার যে 100 লেবু
500 600 700 800 দেয়। আর এখন কেমন হয়? এখন লেবু নেই না বাজারে নিলে একরকম। তাহলে কি করেন আপনি, এগুলো ফেলে দেন? এখন পাকা লেবু তাই না ফালিয়ে দিবেন। আচ্ছা, তার নইলে তো লেবু আসবো না। আচ্ছা হাসান সাহেব, এই যে কৃষকের অভিযোগ, একটা টাইমে যায় আবার কিন্তু ক্রাইসিস শুরু হয়, যেমন চৈত্র মাস আসলে ক্রাইসিস শুরু হয়ে যায়, তখন আবার লেবুর দাম ঠিকই পায়। এই যে এখন একটু চাহিদাটা কম, নর্মালি চাহিদার সাথে যোগানের যে সম্পর্ক এটা এখনো চলতেছে, কিন্তু আমরা চেষ্টা করতেছি, অলরেডি আমাদের একটা প্ল্যান নেওয়া হয়েছে যে লেবু থেকে আর কি কি করা যায়, যে যখন এই যে এখন যে দামটা পাচ্ছে না, এখন যদি আমরা জেলি করতে পারি, লেবুর যদি কোনো একটা আচার করতে পারি, লেবুর যদি কোনো একটা জুস করা যায়, যে আমরা তো বাজারে যেভাবে শরবত খাই, এটাই যদি একটু প্যাকেট করে যে লেবুর জুস দ্বারা, এরকম চিন্তা ভাবনা চলতেছে। লেবু তো এখন ধরেন এই সিজন লেবু 2 থেকে 3 মাস ভালো চলে, তারপর লেবু খাই না, একবার মানে অখাদ্য হয়ে জায়গা। লেবু দিয়ে কি করবো সরকার যদি একটু চিন্তা, ওই যে বলতেছে জ্যাম জেলি করলে একটা পরামর্শ দিচ্ছে, তো এটা করলে হয় না? আমার কৃষি অফিসাররা যে একটু পরামর্শ আমাকে দেয় কিভাবে লেবুর উৎপাদন বাড়বে। তারা কি আপনাদের সাথে আলোচনা করে না যে লেবুর কি করতে হবে? এই ধরনের কাউরন বা শ্যামবাজার যে আমরা ব্যবসা করছি, এই পর্যন্ত কোনো কোম্পানি বা এই ধরনের কোনো উপায় নাই। আপনি যে কথাটি কৃষক বললেন যে তারা জানেই না কিভাবে জাম জেলি তৈরি করতে হবে, কারণ বাজার বা কোনো জায়গায়, এই সমস্ত বিষয়গুলো কি কৃষি বিভাগ ভাবছেন আপনারা? হ্যাঁ, অলরেডি এটা ভাবা হচ্ছে, কারণ আমাদের কিন্তু একটা অলরেডি প্রকল্প আছে, বছরব্যাপী যে ফল উৎপাদন প্রকল্প। দেখা যাচ্ছে এখানে এই ফলগুলো দিয়ে কিভাবে বাই প্রোডাক্ট করে বিদেশে রপ্তানি করা শুরু করেছেন আপনারা এখানে? হ্যাঁ, অলরেডি না, এখানে এখনো শুরু হয় নাই, হবে, মানে এগুলো আস্তে আস্তে হচ্ছে। শুরু কিভাবে হবে? আপনি করতে গেলে কিভাবে করবেন আপনারা এগুলো? এটা আমরা আগে যে উঠান বৈঠকে তাদের এরকম একটা সতর্ক করব, মানে পরামর্শ দিব। তারপর হচ্ছে আমাদের এগুলো আসলে প্রশিক্ষণ হয়, আচ্ছা, যে একটা ফলকে কিভাবে প্রসেস করা যায়, কিভাবে এটাকে আরো লাভবান করা যায়, এই জন্য আমাদের প্রশিক্ষণ হয়। তাহলে কি প্রশিক্ষণ প্রথম দরকার, তাই না? এলে কিভাবে কি করুন জানা দরকার। হাসান সাহেব, আমরা আমাদের বৈঠক শেষ করব। আমি সর্বশেষ একটু আপনার কাছে জানতে চাই সেই নতুন প্রসঙ্গ, পুরান প্রসঙ্গটি নিয়ে, যে সাথী ফসল হিসেবে এই কৃষকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে আজকে উঠান বৈঠক থেকে? আজকের উঠান বৈঠক থেকে পরামর্শ থাকবে, যেহেতু এটা হচ্ছে যে শীতকাল আসতেছে সামনে, এখন যদি আমরা এই যে মিষ্টি কুমড়াটা লাগাই এই যে সাথী ফসল হিসেবে, দেখা যাচ্ছে আমি এই যে 3 মাসের ভিতরে, 2.5 মাসের ভিতরেই একটা ফলন পাই, আমার সবকিছু কমপ্লিট হয়ে যাবে, যে বিক্রিও শেষ হয়ে যাবে। এখানে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। মিষ্টি কুমড়া এটা কিন্তু খুব বেশি না, মাদা করে লাগাইতে হয়। দেখা যাচ্ছে যে আমার পুরো জমিও চাষ দেওয়া লাগতেছে না, অনেক কিছু খরচও নাই, অল্প খরচে। আপনাকে শুনছেন, তাহলে কথা শুনলেন তো? আপনাদের অনেক ধন্যবাদ। আমরা এখানে শেষ করবো, কারণ আমাদের প্রতিবেদন শেষ পর্যায়ে আমরা 2টি বিষয় নিয়ে কথা বললাম। একটি হচ্ছে আপনারা এই লেবু যাতে ক্ষতি না হয় তার জন্য জ্যাম জেলি তৈরি করার জন্য সরকার ভাবছে, এবং সাথী ফসল করার জন্য কিন্তু সরকার নানা রকম কর্মসূচি গ্রহণ করছে। আপনারা আশা করি সবাই সমৃদ্ধ হবেন। আপনি যদি সাথী ফসল করতে পারেন তাহলে কিন্তু আপনার লেবুর পাশাপাশি আর অতিরিক্ত আয় হবে, সারা বছর জমি থেকে আপনি ফসল পাবেন। আমরা আশা করি এই গতি আপনাদের এলাকাতে আরো সম্প্রসারিত হবে। কৃষকের এই ছিল আমাদের আজকের এই প্রতিবেদনের শেষ অংশ। আজ এখানে শেষ করছি আমাদের আজকে কৃষি বৈঠক। আগামীতে দেখা হবে অন্য কোনো গ্রামে অন্য কোনো বিষয় নিয়ে।